আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমরা কি ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব, অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। আজকে আমাদের গাণিতিক সমস্যা আছে হচ্ছে মোট তিনটির মধ্যে প্রথমটি হচ্ছে sin 5x ইন্টু sin 3x dx, আর দ্বিতীয়টি হচ্ছে sin স্কয়ার x cos স্কয়ার x dx, আর তৃতীয়টি হচ্ছে sin টু দি পাওয়ার 11x ইন্টু cos x dx। এই হচ্ছে তিনটি গাণিতিক সমস্যার সমাধান আজকে আমরা করব। তাহলে আমরা প্রথমটি শুরু করতে পারি। সমাধান আমরা প্রথমটি শুরু করব। তাহলে এটা হচ্ছে 1 এখন আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এই প্রশ্নটি তুলে নেব বা লিখব, তারপরে হচ্ছে সমাধানটা শুরু করব। তাহলে হচ্ছে এখানে ইন্টিগ্রেশনের সাইন, তারপর হচ্ছে sin 5x আর হচ্ছে sin 3x dx। এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা কি করতে পারি বা কিভাবে আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব, অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। এখন এখানে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে sin 5x আর sin 3x এখানে কিন্তু গুণ অবস্থায় আছে। খেয়াল করি sin 5x এবং sin 3x এটা আছে গুণ অবস্থায়। আর আমরা জানি যে কোনো ফাংশন যদি গুণ আকারে থাকে, সেই ফাংশনটির ইন্টিগ্রেশন করা একটু সমস্যাজনক বলা যেতে পারে। যে একটা গুণ আকারে কোনো ফাংশন থাকলে তার ইন্টিগ্রেশন সহজে করা যায় না। এই জন্য আমরা কি করব? এই গুণ আকারকে অ্যাভয়েড করার চেষ্টা করব। মানে এই গুণ যে অবস্থাটা আছে এটাকে আমরা অ্যাভয়েড করে যোগ বা বিয়োগ আকারে নিয়ে আসার চেষ্টা করব। আর সেটা কি হবে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে কি আছে? সাইন অনুপাত। এই যে গুণ আকারে আছে দুটি কিন্তু সাইন অনুপাত। আর আমরা যদি এই ক্ষেত্রে ত্রিকোণমিতির ধারণা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এই গুণ আকার থেকে যোগ আকারে যেতে পারবো। যোগ অথবা বিয়োগ, যোগই হবে বলা যাচ্ছে না, বিয়োগও হতে পারে। যোগ অথবা বিয়োগ আকারে বা যেতে পারবো বা ফরম্যাটটা এখানে গুণ ফরম্যাটে আছে, আমরা যোগ অথবা বিয়োগ ফরম্যাটে যেতে পারবো যদি আমরা ত্রিকোণমিতিক ধারণা ব্যবহার করি। এখন সে কোন ধারণা? আমাদের হয়তো অনুসিদ্ধান্তগুলো মনে আছে। যদি মনে থাকে তাহলে এটাও মনে আছে আমাদের যে 2 sin a ইন্টু সাইন বি, এই অনুসিদ্ধান্তটি 2 sin a ইন্টু সাইন বি। আর 2 sin a ইন্টু সাইন বি সমান কি লেখা যায় বা কি হয়? 2 sin a ইন্টু সাইন বি সমান হয় cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। খেয়াল করি, 2 sin a ইন্টু সাইন বি সমান হয় cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই কি অবস্থা হলো? এই ফর্মেটটা কি অবস্থা আসলো? ছিল গুণ অবস্থা। এই যে 2, এই যে sin a ইন্টু সাইন বি চলে আসলো কিন্তু বিয়োগ অবস্থায়, যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এখানে আমরা গুণ অবস্থায় থেকে যোগ অবস্থা বা বিয়োগ অবস্থা চলে আসতে পারলাম। এখানে বিয়োগ অবস্থা চলে আসতে পারে, ফরম্যাটটা বিয়োগে। এখন যোগ বা বিয়োগ যদি কোনো ফাংশন যদি থাকে যোগ অথবা বিয়োগ অবস্থায় বা বিয়োগ ফরম্যাটে, সেক্ষেত্রে তার ইন্টিগ্রেশন করা অনেক সুবিধা বা খুব সহজে করা যায়। এখন আমরা যদি এই যে অনুসিদ্ধান্তটা এই ক্ষেত্রে ব্যবহার করি, আচ্ছা, এখন ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে এখানে আছে কি 2 sin a ইন্টু সাইন বি, আর এখানে আছে sin 5x আর হলো ইন্টু সাইন 3x। অর্থাৎ আমরা যদি এটি ব্যবহার করতে চাই তাহলে এখানে একটা 2 হলে আমরা খুব সহজে এটা ব্যবহার করতে পারবো। 2 এখানে কোন অবস্থা আছে কিন্তু এখানে নাই। এই জন্য আমরা কি করব? এই ফরম্যাটটা নিয়ে আসি। তাহলে এখানে একটা হাফ নিলাম আর এখানে 2 নিলাম। হাফ ইন্টু 2 কি হয়? হাফ ইন্টু 2 কিন্তু 1 হয়। অর্থাৎ আমাদের এই 2 sin a ইন্টু সাইন বি এই ফরম্যাটটিও চলে আসলো, আর মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে 2 sin 5x আর হচ্ছে ইন্টু সাইন 3x আর হলো dx। তাহলে কি দাঁড়ালো? 2 sin a ইন্টু সাইন বি এই ফরম্যাটটা এখানে আমরা পেয়ে গেলাম। এখন এটা আমরা কি করব? ব্যবহার করব। হাফ ইন্টিগ্রেশনের সাইন, তাহলে আমরা এখন পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দেই
cos a মাইনাস বি। এখানে a মানে কি 5x, b মানে হচ্ছে 3x, তাহলে এখানে হবে cos a মাইনাস b, তাহলে a মাইনাস b। এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে cos a মাইনাস b, তারপরে কি মাইনাস cos a প্লাস b। এখানে আমরা মাইনাস cos a প্লাস b, a মানে কি 5x আর b মানে হচ্ছে কি 3x। তাহলে হচ্ছে cos a প্লাস b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, dx। আমাদের কিন্তু বিয়োগ ফরম্যাটে চলে আসলো, এই গুণ ফরম্যাটে ছিল, চলে আসছে বিয়োগ ফরম্যাট। আচ্ছা, তাহলে হচ্ছে হাফ, ইন্টিগ্রেশনের সাইন দেই, এখানে হচ্ছে কি cos 2x মাইনাস cos হচ্ছে 8x, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, dx। আমাদের কিন্তু মোটামুটি একটা ফরম্যাট চলে আসছে, আর এখান থেকে আমরা খুব সহজে এটা কিন্তু ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তার আগে আমরা একটি কাজ করি, এই যে হাফ ইন্টিগ্রেশন সাইন cos 2x dx মাইনাস হাফ, আবার ইন্টিগ্রেশনের সাইন দিলাম cos 8x dx। আমরা আলাদা আলাদা দুটি ফাংশনে নিয়ে গেলাম, এই যে বিয়োগ আছে এখানে আলাদাভাবে করলাম, এখানে আলাদা। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে ধারণাটি, আরেকটি ধারণা লাগতেছে আমাদের cos mx, এটার ইন্টিগ্রেশনের ধারণা cos mx। এখন এটার ইন্টিগ্রেশন কি হবে 1/m sin mx প্লাস c। এই যে ধারণাটি, যেটা আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে এই ধারণাটা আমরা পাই, কি পাই cos mx dx, এটার ইন্টিগ্রেশন হচ্ছে 1/m sin mx প্লাস c। এখন আমরা কিন্তু এই ক্ষেত্রে এই ধারণাটি ব্যবহার করতেই পারি এবং খুব সহজেই ব্যবহার করা যেতে পারে। কি সেটা, এখানে হাফ আছে, তাহলে এই যে 2 আছে 2x, তাহলে হবে কি এই যে mx, তাহলে 1/m 2x, তাহলে হবে 1/2 sin 2x, আচ্ছা, মাইনাস 1/2 ইন্টু এখানে আছে 8x, এখানে আছে mx, ওই জন্য 1/m, এখানে আছে 8x, তাহলে হবে কি 1/8, তাহলে এখানে 1/8। আচ্ছা, এইটা একটু ভালো করে লিখি, 8 sin 8x আর হচ্ছে প্লাস c, তাহলে ইকুয়াল হচ্ছে কি 1/4 sin 2x মাইনাস 1/16 বা 16 sin 8x প্লাস c। আমাদের 1 নং গাণিতিক সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। এখানে আমরা কি করলাম, এখানে আমাদের এই ফাংশনটি ছিল গুণ ফরম্যাটে, ওটাকে আমরা বিয়োগ ফরম্যাটে নিয়ে আসলাম, আর এই ক্ষেত্রে ব্যবহার করলাম 2 sin a ইন্টু sin b এর অনুসিদ্ধান্তটি। বিয়োগ ফরম্যাটে আনার পর আমরা যথারীতি এটা ইন্টিগ্রেশন বা যোগজীকরণ নির্ণয় করলাম, আর এই ক্ষেত্রে ব্যবহার করলাম cos mx এর ইন্টিগ্রেশনের ধারণা বা ফরম্যাটটি, যেটা কিনা আমরা দাঁড় করাইছি বা এই প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে। আচ্ছা, তাহলে 1 নং গাণিতিক সমস্যার সমাধানটা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি সমাধান নং 2-তে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2 নং সমাধান। আমরা এখন শুরু করব। আচ্ছা, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশনের সাইন দিলাম, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আছে cos ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স। এটা হচ্ছে আরেকটি ত্রিমিতিক ফাংশন, যেটা এখন আমরা যৌগীকরণ নির্ণয় করব। এখন এই ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করি, যে এখানে দুইটি প্রতিবন্ধকতা আমরা পাচ্ছি। কয়টি প্রতিবন্ধকতা? দুইটি। সেটা কি কি? প্রথমটি হচ্ছে এই ফাংশনটি আছে গুণ অবস্থায়। খেয়াল করি সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, তাহলে ফাংশনটি কি আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় আমাদের অ্যাভয়েড করতে হবে ইন্টিগ্রেশন করার সুবিধার্থে। আর দ্বিতীয়টি হচ্ছে এই যে উচ্চতর ঘাত বিশিষ্ট,
উচ্চতর ঘাত মানে হচ্ছে এক ঘাত না, যেমন এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে। যদি সাইন এক্স কস এক্স থাকতো তাহলে আমাদের একটু সুবিধা হয়, কিন্তু এখানে আছে উচ্চতর ঘাত অর্থাৎ দ্বিঘাত। সাইন এটাও দ্বিঘাতে আছে, কস এটাও দ্বিঘাতে আছে। এখন এখানে আমাদের দুইটি প্রতিবন্ধকতাকে জয় করতে হবে। কয়টি প্রতিবন্ধকতাকে? দুইটিকে। প্রথমে এটা গুণ অবস্থা আমরা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, সেই সাথে অ্যাভয়েড করার চেষ্টা করব এই যে উচ্চতর ঘাত অর্থাৎ দ্বিঘাতকে। দ্বিঘাত থেকে আমরা এক ঘাতে নিয়ে যেতে হবে। শুধু দ্বিঘাত বলে নয়, যদি ত্রিঘাত চতুর্ঘাত থাকতো তাও আমাদের চেষ্টা করতে হতো এক ঘাতে যেতে। আর তাহলে এখানে আমরা কাজ করবো দুইটি নিয়ে। একটা গুণ অবস্থা থেকে আমরা চলে যাব যোগ বা বিয়োগ অবস্থায়, এই 1 নং গাণিতিক সমস্যাটির মতো। আর এখানে উচ্চতর ঘাত থেকে বা দ্বিঘাত থেকে আমরা যাব কততে? এক ঘাতে। এখন আমরা দুইটি প্রতিবন্ধকতা নিয়ে কাজ করব, তারপর আমরা যথাযথ ইন্টিগ্রেশন নির্ণয় করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কি ধারণা এখানে আমরা প্রয়োগ করতে পারি, বা ত্রিকোণমিতির কোন অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করলে আমাদের প্রতিবন্ধকতা দুইটি আমরা জয় করতে পারবো। এখন তার মধ্যে একটি হচ্ছে, আমরা জানি যে 2 sin a ইন্টু cos a, 2 sin a ইন্টু cos a সমান হয় হচ্ছে sin 2a। অর্থাৎ আমরা এইভাবে মনে রাখি অবশ্যই এটাকে, যে sin 2a সমান সমান 2 sin a ইন্টু cos a। আর এটা কিন্তু আমরা বিপরীতভাবে চিন্তা করি, যে তাহলে আমরা কি লিখতে পারবো না 2 sin a ইন্টু cos a সমান সমান হচ্ছে sin 2a। আচ্ছা, এই ধারণাটি আমরা এখানে প্রয়োগ করতে পারি। কিন্তু এখানে খেয়াল করি, এখানে সাইনের উপরে স্কোয়ার নেই, কসের উপরে স্কোয়ার নেই, কিন্তু এখানে কিন্তু সাইনের স্কোয়ার আছে, কসের স্কোয়ার আছে। আচ্ছা, এখানে 2 আছে গুণ অবস্থায়, গুণ আকারে আছে, এখানে 2 গুণ অবস্থায় নাই। এখন আমরা কি করব? আমরা চেষ্টা করব এই ফরম্যাটটি ব্যবহার করার উপযোগী এই ফাংশনটিকে নিয়ে যেতে। আর সেটা কি হবে? আচ্ছা, আমরা করি। প্রথমে এখানে আমরা 1/4 ইন্টু 4, 1/4 ইন্টু 4 সমান কি হয়? 1 হয়, আমরা জানি এটা, বা এটা খুব সাধারণ একটা ক্যালকুলেশন। 1/4 ইন্টু 4 1 হয়। অর্থাৎ আমরা কিন্তু মানের পরিবর্তন করলাম না, কিন্তু আমরা একটা ফরম্যাট আনার চেষ্টা করতেছি। এই জন্য আমরা এই কাজটা করলাম। 4 তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এরপর আমরা যে কাজটা করবো, আমরা 1/4টা আগে লিখি, তারপর ইন্টিগ্রেশন সাইন, এখানে 2 sin x ইন্টু cos x, এই যে আমরা একটা স্কোয়ার দিই। খেয়াল আমরা এই যে এখানে স্কোয়ার ছিল, এখানে 4 ছিল, তাহলে 4 এর স্কোয়ার লিখলাম 2 sin x cos x, এখানে একটা হোল স্কোয়ার দিলাম। এখন কি হলো? এখন আমাদের কিন্তু এই ফরম্যাটটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এই স্কোয়ারটা যদি আমরা, আচ্ছা এখানে dx টা লিখি, আচ্ছা এই স্কোয়ারটা তো থাকলোই, কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে আমাদের কিন্তু এই ফরম্যাটটা চলে আসছে। অর্থাৎ এখানে আমরা sin 2a এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন sin 2x, 2 sin x ইন্টু cos x কি হবে? sin 2x হবে। আচ্ছা, এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা এখানে দিয়ে নিলাম, আর এখানে dx। তাহলে কি পেলাম? আমরা sin স্কোয়ার 2x dx। এখন কথা হচ্ছে যে এই গুণ অবস্থায় ছিল, ওটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারলাম। এই গুণ অবস্থায় ছিল, সেটাকে আমরা অ্যাভয়েড করলাম। এখন উচ্চতর ঘাত থেকে এক ঘাতে যেতে হবে। এই ক্ষেত্রে আমরা কোন অনুসিদ্ধান্তটি ব্যবহার করতে পারি, অর্থাৎ ত্রিকোণমিতিক কোন অনুসিদ্ধান্তটি এক্ষেত্রে ব্যবহার করতে পারি? আচ্ছা, আমাদের হয়তো জানা আছে cos 2a অনুসিদ্ধান্তটি, cos 2a। আচ্ছা, cos 2a সমান কি হয়? cos 2a সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার। আচ্ছা, এটা হয় হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন কথা হচ্ছে এখানে আছে কি sin স্কয়ার, সুতরাং এই cos স্কয়ারকে আমরা কনভার্ট করি sin স্কয়ার। তাহলে এখানে লিখব 1 মাইনাস sin স্কয়ার a এর মাইনাস sin স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। সুতরাং আমরা পাচ্ছি 2 sin স্কয়ার a সমান হচ্ছে
cos 2a। তাহলে 2 sin স্কয়ারের সমান কি পাচ্ছি cos 2a। এখন কথা হচ্ছে কিন্তু এখানে আছে কি 2x আছে, এখানে a ছিল 2a হচ্ছে, তাহলে এখানে 2x আছে। আচ্ছা এই বিষয়টা খেয়াল করি, এখানে আমরা যদি 2 নিলাম একটা sin স্কয়ার 2x সমান কি হবে 2 sin স্কয়ার 2x, তাহলে কি হবে ও সরি এটা একটু ভুল হয়ে গেছে, এখানে হবে হচ্ছে 2 sin স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1 মাইনাস cos 2। তখন ভুল করে 1টা লেখা হয়নি। আচ্ছা তোর একটু সমস্যা হয়েছে আর কি, ঠিকটা হলো এটা যে 2 sin স্কয়ার, যে মাইনাস 2 sin স্কয়ার থেকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম আর cos 2a কে ডান পক্ষে নিয়ে গেলাম, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস cos 2a। 2 sin স্কয়ারের সমান কি 1 মাইনাস cos 2a। এখন আমরা এই যে এখানে খেয়াল করি sin স্কয়ার 2x আছে আর এখানে আছে sin স্কয়ার a। এখন এইটা হলে কি হবে খেয়াল করি, তাহলে 2 sin স্কয়ার 2x, এখানে a আসলে কি a আসলে একটা কোণ, এখানে a হচ্ছে একটা কোণ, তাহলে a কোণ থাকলে তার দ্বিগুণ হয় 2a, তাহলে 2x এটাও কিন্তু একটা কোণই, এখানে কোণের পরিমাপটা হলো 2x, তাহলে 2x থাকলে কি হবে, তাহলে হবে 1 মাইনাস cos 2 ইন্টু 2x। এখানে যদি হয় 1 মাইনাস cos 2a অর্থাৎ 2 গুণন a, তাহলে এখানে কি হবে 2 গুণন 2x, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস cos 4x। সুতরাং 2 sin স্কয়ার 2x সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos 4x। এখন খেয়াল করি এই যে স্কয়ার ছিল অর্থাৎ উচ্চতর ঘাত অর্থাৎ দ্বিঘাত, এখান থেকে কিন্তু আমরা এক ঘাতে নিয়ে আসলাম, এখান থেকে কি করলাম এক ঘাতে নিয়ে আসলাম। আচ্ছা এই কাজটি কিন্তু এখানে করব, কিন্তু এখানে কিন্তু একটা অতিরিক্ত 2 নেওয়া লাগছে, কিন্তু এখানে 2 নাই। এখন আমরা কি করব, এখন আমরা করি এখানে 1/8 আর এখানে 2, 1/8 আর 2 গুণ করলে কিন্তু 1/4 হয়, অর্থাৎ এখানে কিন্তু আমরা মানের পরিবর্তন করলাম না, মানের পরিবর্তন ঠিক রেখে আমরা এই যে 2 sin স্কয়ার 2x এই ফর্মেটটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা নিয়ে আসছি, যেহেতু আমরা এই ফর্মেটে নিয়ে আসতে পারলাম তাহলে এখন আমরা লিখতেই পারি 1 মাইনাস cos 4x, তাহলে এখানে হচ্ছে 1/8 ইন্টিগ্রেশনের সাইন 1 মাইনাস cos 4x, এখানে হচ্ছে dx। এখন আমরা কি করব, এখন আমরা করি যে 1/8 ইন্টিগ্রেশন সাইন 1 হচ্ছে dx মাইনাস 1/8 ইন্টিগ্রেশন সাইন cos 4x dx। আচ্ছা এই ক্ষেত্রেও আমরা কিন্তু এই যে cos 4x, এখানে আমরা সেই প্রথম গাণিতিক সমস্যার সমাধানের মতো cos mx এর ইন্টিগ্রেশন ধারণাটা এখানে ব্যবহার করতে পারবো। আর 1, এখন কথা হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন কি হয়, এখানে কি 1 এর ইন্টিগ্রেশন আমরা মনে জানি যে 1 এর ইন্টিগ্রেশন করতে গেলে কি খেয়াল করতে হয়, 1 এর ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের খেয়াল করতে হয় এখানে চলকটা কি অবস্থা আছে বা চলকটা কি, এখানে যদি dx আছে তাহলে চলক ধরে নিতে হচ্ছে এখানে x, x চলক থাকলে কিন্তু dx আসে, z থাকলে dz, থিটা থাকলে d থিটা, এটা কিন্তু আমরা জানি। সুতরাং 1 এর ইন্টিগ্রেশন এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে 1 এর ইন্টিগ্রেশন হবে x, তাহলে এখানে আমরা পেলাম 1/8 ইন্টু x and মাইনাস। আচ্ছা এখন হলো cos 4x, আমরা জানি যে cos mx এর ইন্টিগ্রেশন হয় 1/m sin mx প্লাস c, এটা হলো cos mx এর ইন্টিগ্রেশন। তাহলে mx এখানে আসছে 4x, তাহলে এখানে m কে, এখানে m মানে হচ্ছে 4, সুতরাং আমরা পাবো 1/8 ইন্টু 1/4 sin 4x প্লাস c চলে আসছে। এখন কি, এখন জাস্ট খালি একটু সরল করে নেওয়া,
আমাদের গাণিতিক সমস্যার সমাধানটা কিন্তু মোটামুটি হয়ে গেছে বলা যেতে পারে। এখন জাস্ট আমরা একটু সরল করব। তাহলে আমরা অবশেষে পাচ্ছি x/8 মাইনাস 1/32 sin 4x প্লাস c। আমাদের 2 নং গাণিতিক সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। এখন আমরা শুরু করব 3 নং গাণিতিক সমস্যার সমাধান। এখন হচ্ছে সমাধান নং 3। এখানে ইন্টিগ্রেশন সাইন, তারপরে কি দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 11x ইন্টু হচ্ছে cos x dx, সাইন টু দি পাওয়ার 11x cos x dx। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 নং গাণিতিক সমস্যা। এখন এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি। এই ক্ষেত্রে কি ব্যবহার করব? প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, তার আগে আমরা একটা বিষয় দেখি যে sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়। sin x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি যে sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x। sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়? cos x হয়, অর্থাৎ এটা হচ্ছে cos x। এই জন্য আমরা কি করব? sin x সমান সমান ধরে নিব z, sin x কে প্রতিস্থাপিত করব z দ্বারা। তাহলে এখন আমরা লিখি যে মনে করি যে sin x সমান সমান z। আমরা sin x কে প্রতিস্থাপিত করতেছি z দ্বারা। এখন কথা হচ্ছে যেহেতু sin x অর্থাৎ চলক ছিল x আর আমরা চলক নিয়ে আসতেছি z, সুতরাং এই dx কেও কিন্তু আমাদের পরিবর্তিত করতে হবে। এই dx কেও কি করতে হবে? পরিবর্তিত করতে হবে। যেহেতু z চলক চলে আসলো, এখন এটাকে dz এ আনতে হবে। এখন কথা হচ্ছে যে dx কে প্রতিস্থাপিত করব কি দিয়ে? সরাসরি কিন্তু এমন লেখা যাবে না যে যেহেতু চলক আমরা z নিছি সরাসরি এখানে আমরা dz লিখে নিলাম, তা কিন্তু করা যাচ্ছে না। কেননা আমরা আসলে জানি না যে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে। হ্যাঁ, এখানে dz আসবে, এটা ঠিক আছে, কিন্তু শুধুই যে dz আসবে কিনা, সাথে অন্য কিছু তো গুণ আকারে বা ভাগ আকারে আসতেই পারে। এই জন্য আমাদের জেনে নিতে হবে যে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে। এই জন্য আমরা কি করব? উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি? sin x এর ডিফারেন্সিয়েশন করব আর z এরও ডিফারেন্সিয়েশন করলাম বা করব। আচ্ছা, sin x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি হয় cos x। sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়? cos x হয়। তাহলে এখানে আমরা লিখি cos x সমান সমান এখানে হলো dz dx। তাহলে অতএব cos x সমান সমান আচ্ছা cos x dx সমান সমান হলো dz। আমরা কিন্তু পেয়ে গেলাম যে cos x dx প্রতিস্থাপিত হবে dz দ্বারা। এখন sin টু দি পাওয়ার x, এটা হচ্ছে cos x dx ইকুয়াল, এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করি। এই যে sin x কে আমরা প্রতিস্থাপিত করতেছি কি দ্বারা? z দ্বারা। সুতরাং এখানে হচ্ছে z টু দি পাওয়ার 11 আর cos x dx প্রতিস্থাপিত হবে কি? dz দ্বারা। আমাদের প্রতিস্থাপনের কাজটা কিন্তু হয়ে গেল। আমাদের প্রতিস্থাপনের কাজটা হয়ে গেল। এখন আমরা কি করব? ইন্টিগ্রেশন নির্ণয় করব। আর z টু দি পাওয়ার 11 এর ইন্টিগ্রেশন কি হবে? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব z বা x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের ফরম্যাটটি। এই যে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন, আর x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়? যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এটা হলো x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। আচ্ছা, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন যদি এমন হয় বা ফর্মুলাটি যদি এমন হয়, সেই ক্ষেত্রে z টু দি পাওয়ার 11 এর ইন্টিগ্রেশন কি হবে?
সেক্ষেত্রে জেড টু দি পাওয়ার 11 ইন্টিগ্রেশন হবে হলো জেড টু দি পাওয়ার 11 প্লাস 1 ডিভাইডেড বাই 11 প্লাস 1 প্লাস সি। চলে আসলো জেড টু দি পাওয়ার 11 প্লাস 1, কারণ এখানে হচ্ছে n প্লাস 1, তাহলে এখানে হবে 11 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 অর্থাৎ 11 প্লাস 1 প্লাস সি। ইকুয়াল এটা হচ্ছে 12 জেড টু দি পাওয়ার 12 প্লাস সি। তাহলে আমরা কি পেলাম? জেড টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 12 প্লাস সি। এখন আমরা জেড এর স্থলে আমরা কি বসাবো, অর্থাৎ জেড কি দ্বারা প্রতিস্থাপিত হবে? জেড প্রতিস্থাপিত হবে সাইন এক্স, কেননা সাইন এক্স এর স্থলে যেহেতু জেড লিখছিলাম, তাহলে জেডকে আমি প্রতিস্থাপিত করব কি সাইন এক্স দিয়ে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 1/12 সাইন এক্স টু দি পাওয়ার 12 প্লাস সি। তাহলে ইকুয়াল হচ্ছে 1/12 সাইন টু দি পাওয়ার 12x প্লাস সি। তা আশা করি আজকের যে তিনটি গাণিতিক সমস্যার সমাধান আমরা করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।